হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো আজকের আমাদের টপিক হলো ব্লকচেনের গভর্নেন্স। তো ব্লকচেনের গভর্নেন্সের মধ্যে মেইন যে গভর্নেন্স রয়েছে ওটা একটা অনচেন গভর্নেন্স, আর একটা রয়েছে অফচেন গভর্নেন্স। এবার অনচেন গভর্নেন্সের ক্ষেত্রে সবার প্রথম তোমাদেরকে একটার পর একটা করে পার্ট টু বাই গভর্নেন্স কি, গভর্নেন্সের ক্ষেত্রে ব্লকচেনের ভূমিকা কি এবং কিভাবে গভর্নেন্সকে আমরা অনচেন অ্যাক্সেস করতে পারি, অফচেন অ্যাক্সেস করতে পারি, সমস্ত কিছু বলবো। তো স্টার্টিং পয়েন্টে আমরা স্টার্ট করি অনচেন গভর্নেন্স থেকে। অনচেন গভর্নেন্স কি করে? অনচেন গভর্নেন্স রেফার্স করে সিস্টেমকে, যেখানে প্রোটোকলের আপগ্রেডেশনের ডিসিশন আমরা নিতে পারি, মডিফিকেশন করতে পারি, যে রুলস চেঞ্জ করতে পারি ডাইরেক্টলি এই ব্লকচেনের স্মার্ট কন্ট্রাক্টের থ্রু। এবার ইথিরিয়ামের ক্ষেত্রে আমরা স্মার্ট কন্ট্রাক্ট ইউজ করি, সোলানার ক্ষেত্রে আলাদা কিছু, পলকাডটের ক্ষেত্রে আলাদা কিছু, যে যার নিজস্ব ডিসেন্ট্রালাইজ অ্যাবিলিটি রয়েছে। তো ওইগুলোর সাহায্যে আমরা ওদের ডিসিশন নিতে পারি, প্রোটোকল আপগ্রেড করতে পারি, ওই প্রোটোকলটাকে মডিফিকেশন করতে পারি, কিছু কিছু রুলসও আমরা চেঞ্জেস করতে পারি, যেটা নিয়মিত আমরা চেঞ্জেস মানে কমিউনিটি চেঞ্জেসও করে আসছে, যে হার্মফুল রুলস যেগুলো থাকে বা কোনো কিছু ক্ষতি হয়ে যাওয়ার জন্য, যাতে কোনো রুলস কারো কোনো ক্ষতি না করে সেই রকম ভাবে রুলস সেট আপ করার জন্য মাঝে মাঝে রুল চেঞ্জেস হয়। তো ওইসবের ক্ষেত্রে আমরা সাধারণত স্মার্ট কন্ট্রাক্ট ইউজ করি বা অনচেন ইউজ করে আমরা কি করি না, ওই গভর্নেন্স গুলোকে ঠিকমতো ভাবে ডিসিশন নিতে পারি। আর এই অ্যাপ্রোচটা সাধারণত আসে কিসের কি কি ভিত্তিতে? এই অ্যাপ্রোচটা এইভাবে আসে যেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করতে পারি, ডিসেন্ট্রালাইজ মেনটেন করতে পারি এবং কি ইমিউটেবল মেনটেন করতে পারি, ইমিউটেবিলিটি মেনটেন করতে পারি, যেটা অ্যাকচুয়ালি পাবলিক ব্লকচেনের তিন সব থেকে বড় মানে স্তম্ভ: ইমিউটেবিলিটি, ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড তোমার ট্রান্সপারেন্সি। তো এইগুলো হচ্ছে আমাদের অনচেন গভর্নেন্সের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, যার জন্যই আমরা রুল সেট আপ করতে পারি, নিজেদের মতো করে মডিফিকেশন করতে, নিজেদের মতো করে না, ঠিক ইউজার্স এর সুবিধার জন্য মডিফিকেশন করতে পারি। এইভাবে আমরা মানে চেঞ্জেস করতে পারি রুলস, যেটা আমাদের কি হয় না, ট্র্যাডিশনাল গভর্নেন্স এর মডেলের ক্ষেত্রে কি হয়, এখানে আমাদের একটা সেন্ট্রালাইজ অথরিটি থাকে। যদি আমরা যে কোনো দেশের গভর্নমেন্ট বা যে কোনো একটা কোম্পানির ক্ষেত্রে বলি, যেটা সেন্ট্রালাইজ এর ক্ষেত্রে, সে বড় বড় কোম্পানির ক্ষেত্রে হলেও একজনের উপর মেন ডিসিশন নির্ভর করে থাকে, অনেকটা ডিসিশন একজন বা দুজনের উপরেই নির্ভর করে থাকে, সেন্ট্রালাইজ অথরিটির উপরেই নির্ভর করে থাকে। কিন্তু যখন আমরা ডিসেন্ট্রালাইজে অন চেনের গভর্নেন্সের ক্ষেত্রে কথা বলি, ব্লক চেনের ক্ষেত্রে, তো সেই মোমেন্টে আমরা কি করি, আমরা মানে স্মার্ট কন্ট্রাক্টের থ্রুতে নিয়ে মডিফিকেশন করতে পারি, যাতে সকলের ঠিকমতো ভাবে অ্যাক্সেস পায় এবং সকলের যাতে সুবিধা হয়। এবার আমরা চলে আসি কি কম্পোনেন্ট অন চেন গভর্নমেন্টের ক্ষেত্রে কি হয় না, গভর্নেন্স টোকেন। মানে গভর্নেন্স টোকেন মানে কি অন চেনের ক্ষেত্রে, এটা এক ধরনের টোকেন যেটা সাধারণত হোল্ডার্সদেরকে দেওয়া হয়, যারা ভোটিং রাইটস পাবে উইথ দা মানে ব্লক চেনের প্রোটোকলের ক্ষেত্রে। যেমন আমাদের ডট পলকাডট ব্লকচেন বা টেজোস, এই দুটো ব্লকচেন সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায়ের গভর্নেন্সের দিক থেকে রয়েছে। তো সাপোজ একটা ব্লকচেন রয়েছে পলকাডট বা টেজোস, তো ওতে অলমোস্ট ধরো 20 to 30% যে মেন স্টেক হোল্ডার্স রয়েছে, যারা মেনলি এক একজনের কাছে 1%, 2% সামথিং স্টেক হোল্ডার্স রয়েছে, এবং এই ধরনের টোটাল 20 to 30% মেম্বার্স রয়েছে যাদের কাছে হাইয়েস্ট স্টেকিং হোল্ডার রয়েছে। এবার ওদের কাছে রাইটস রয়েছে, ওরা চাইলে একটা প্রপোজাল দিতে পারে, এক কথায় বলতে গেলে ওই প্রপোজালটাকে আমরা বাকি যারা ইউজার্স রয়েছে, ওরা ওটাকে সমর্থন যদি করে তাহলে প্রপোজালটা পাস হয়, আহ, আর যদি সমর্থন না করে তাহলে প্রপোজালটা ফেল হয়। তো ওই ধরনের আমাদের এক্সাম্পল রয়েছে পলকাডট, আমাদের এক্সাম্পল রয়েছে টেজস, এরকম। এবার স্মার্ট কন্ট্রাক্ট ইউজ করতেই পারি আমরা, যে সাধারণত কি করে না, স্মার্ট কন্ট্রাক্ট আমাদের গভর্নেন্সের রুলস ডিফাইন করে বা মানে আউটকাম, ভোটিং আউটকাম বা এক্সিকিউট আউটকাম করতে পারে, যে রুল যেটা আমাদের রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে ওরাই নিয়ে আসে, যে ঠিকমতো ভাবে এই রুলসটা এই ইউজার্স বা এই অথরিটি চাইছে, এটা কি আদৌ পসিবল বা এটার জন্য কি ইউজার্সদের সুবিধা আসতে পারে, যদি ওই রুলসটা ফলো আপ করা হয় স্মার্ট কন্ট্রাক্টের থ্রুই বলো বা টোকেন থ্রুই বলো। এক একজনের কাছে একটা টোকেনস থাকে। যখন আমাদের কাছে অলমোস্ট একটা পাবলিক ব্লক চেন যেটা খুব হাই ভালো রকমের ক্যাপেবল রয়েছে, তো ওই ব্লক চেনের কারো কাছে বড় রকমের স্টক রয়েছে বা স্টেক রয়েছে, সরি স্টক না স্টেক রয়েছে, তো ওই স্টেকিং এর টাইমে ওর পার্সেন্টেজ অনুযায়ী এক একটা করে রাইট পায়, যে এর পার্সেন্টেজ এতটা রয়েছে, তো ওই বেসিসে ভোটিং হয় এবং ওই ভোটিং এ ও চাইলে অ্যাক্সেসও নিতে পারে। যেমন এবার ওই কথাতেই আসবো, ভোটিং সিস্টেমের ক্ষেত্রে অনচেন গভর্নেন্স। অনচেন গভর্নেন্সের ভোটিং এর ক্ষেত্রে কি হয়,
ইউজার ভোট দিতে পারে বেস অফ নাম্বার দে টোকেন দে হোল্ড, মানে যতগুলো নাম্বার অফ টোকেন সে হোল্ড করেছে তার বেসিসে ইউজার কি করতে পারে, ভোট দিতে পারে। সব থেকে বেশি টোকেন যার রয়েছে, যেই পার্সন সব থেকে বেশি টোকেন হোল্ড করবে সেই সব থেকে বেশি ইনফ্লুয়েন্স পাবে। মানে সাপোজ 100% এর মধ্যে কারো কাছে রয়েছে 5%, ওকে, টোটাল পাবলিক রয়েছে 1000 পিপল, তার মধ্যে একজনের কাছে রয়েছে 5%। তো অবভিয়াসলি, এবং সে যদি সেইখানে হাইয়েস্ট স্টেকিং হোল্ডার হয় তাহলে তার ভোটের প্রাধান্য সব থেকে বেশি হবে। এটাই রয়েছে এখানের এক টোকেন বেসড ভোটিং এর ক্ষেত্রে ডেফিনেশন। যেমন আমাদের ইথিরিয়াম ইমপ্রুভমেন্ট প্রপোজাল রয়েছে, এটা ইটিএইচ হোল্ডারদের কাছে থাকে এবং এর ক্ষেত্রে ওরা অনচেন থ্রুতে ভোটিং সিস্টেমও অ্যাড করতে পারে। ওকে, এবার এর কিছু কিছু পজিটিভ দিকও রয়েছে, নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিকটা কি? পজিটিভ দিকটা রয়েছে সাধারণত কি না, এটা বেশিরভাগ ক্ষেত্রে সিম্পল টু ইমপ্লিমেন্ট, মানে ইমপ্লিমেন্ট করা যথেষ্ট সুবিধা এবং এটা লার্জলি ওয়েতে আমরা ইউজও করতে পারি উইদাউট চিটিং। আর যেটা কি রয়েছে নেগেটিভিটির যে দিকটা, নেগেটিভিটির দিকেও যদি আমরা ধরে রাখি, যেমন আমি এক্সাম্পলটা দিলাম, একজনের কাছে যদি 5% বা 10% থাকে তাহলে তার ডমিনেন্স বেশি থাকে। সাপোজ টোটাল 1000 ইউজার্স এর মধ্যে যদি একজনের কাছে 5% ও 10% থাকে, বাকিদের কাছে 0.1, 0.21, 0.5, 0.001 সামথিং এরকম পার্সেন্টেজ থাকে। তো যার কাছে 5% রয়েছে সে একাই চাইলে 100 জন ভোটের সমান। তো ওই ক্ষেত্রেও কি হয় না, একটা ডমিনেন্স ক্রিয়েট হয়, যে ডমিনেন্সটা অ্যাকচুয়ালি নেগেটিভিটির দিক থেকেই পড়ে। আবার একটা রয়েছে কোয়াড্রিক ভোটিং। কোয়াড্রিক ভোটিং এর ক্ষেত্রে কি রয়েছে, যেগুলোর ভোট সাধারণত এক্সপোনেনশিয়ালি টোকেনস এর ক্ষেত্রে নির্ভর করা হয় এবং এই মেথডটা ব্যালেন্স করে, মানে পার্টিসিপেন্টের যে পাওয়ার্স, ওই পাওয়ার্স এর যে ব্যালেন্স রয়েছে ওটাকে ওই মেথডটা ভালোভাবে ডেফিনেশন করে। যেমন এই ক্ষেত্রে কি রয়েছে না, গিট কয়েন রয়েছে, ওই গিট কয়েন কি করে না কোয়াড্রিক ফান্ডিং করে এবং ওর সাহায্যে আমরা রিডিউস করতে পারি ডমিনেশনকে, যে একটা পার্সেন্টেজ ওয়াইজ প্রচুর ডমিনেশন রয়েছে ওটাকে আমরা রিডিউস করতে পারি। এবং এটাতে আমরা কোয়াড্রিক ভোটিংও করতে পারি। ডেলিগেটেড ভোটিং রয়েছে, মানে লিকুইডিটি ডেমোক্রেসি, লিকুইড ডেমোক্রেসি। বা লিকুইড ডেমোক্রেসিটা কি, টোকেন হোল্ডার সাধারণত ভোট দিতে পারে যারা ওকে চায় ওর বিহেফে। তো ওই বেসিসে ও টোকেন হোল্ডারসরা পার্সন ওয়াইজ বা স্টেক ওয়াইজ ওরা ভোট দিতে পারে পার্সনই। যেমন এক্সাম্পলের ক্ষেত্রে বলা যায় পলকাডট নমিনেশনের ক্ষেত্রে প্রুফ অফ স্টেক মডেল ইউজ করা হয় এবং ওই টোকেন হোল্ডার্সরা যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভকে ভোট দিতে পারে। ওকে, তো এর সব থেকে বড় পজিটিভিটি যেটা রয়েছে, পজিটিভিটি হচ্ছে ভোটারের পার্টিসিপেন্টকে ওরা বাড়াতে পারে। মানে অ্যাজ অফ যত ভোটার চাই ওরা একটা মিনিমাম স্টেকিংই রাখে, যেহেতু এটা পলকাডট মানে প্রুফ অফ স্টেক ইউজ করে, যেটার নাম হচ্ছে নমিনেটেড প্রুফ অফ স্টেক মডেল ভোটিং এর ক্ষেত্রে। তো ওর অ্যাজ এ পজিটিভ দিক, ও ভোটারের পার্টিসিপেশন ইনক্রিজ করতে পারে। আর যেটা মেন নেগেটিভ দিকও রয়েছে, ওর নেগেটিভ দিক হচ্ছে মানে এর সেন্ট্রালাইজ রিস্কও হতে পারে। পাওয়ারের ক্ষেত্রে কি হয় না, কিছু ফিউর ক্ষেত্রে এটা ডেলিগেটেড থাকে না, এটা সকলের হাতে রয়েছে। তো চাইলে ওরা মানে সকলে মিলে যখন একসাথে অ্যাক্সেস পেয়ে যায় তখনও কি হয় না, ওরা চাইলে অনেক কিছু বদলে দিতে পারে। তো এর পজিটিভ দিক, নেগেটিভ দিক দুটোই রয়েছে আমাদের কাছে। পজিটিভ যে যখন আমরা ডিসেন্ট্রালাইজ ইউজ করে থাকি, ডিসেন্ট্রালাইজ ইউসেজের ক্ষেত্রে বা সেন্ট্রালাইজ ইউজ করে থাকি, সেন্ট্রালাইজ ইউজের ক্ষেত্রে সকলেরই পজিটিভ দিকও রয়েছে, নেগেটিভ দিকও রয়েছে। এবার মেনটেনেন্সের জন্য আমরা চাইলে, এই জন্যই বলে কিছু কিছু ক্ষেত্রে ইন ফিউচার অবভিয়াসলি হয়তো আসবে, কিন্তু এই মুহূর্তে এই কারণেই আসে না, আমরা চাইলে অনলাইন ভোটিং করতে পারি কিন্তু যার সাহায্যে একটা লেভেলেও যাওয়ার পরে আমাদের মানে ধরতে এখনো অসুবিধে হবে যে আদতেই এটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা এখনো অনলাইন ভোটিং বলি বা ডেলিগেটেড ভোটিং বলি, ওইগুলো স্টার্ট করছি না। কিন্তু ছোট ছোট গ্রুপের ক্ষেত্রে সাপোজ একটা পাওয়ারফুল কোম্পানি রয়েছে যেখানে স্টেক হোল্ডার্স এর অলরেডি এক্সাম্পল দিলাম, ওই ধরনের রয়েছে টোটাল 40 পিপলস অর 50 পিপলস। তো ওই টাইপস এর পিপলসদের ক্ষেত্রে আমরা ভোটিং সিস্টেম এবং এটা খুব বড় বড় কোম্পানিতে এখন তো প্রায় অনেক ডিসিশনের ক্ষেত্রেই এই ধরনের ভোটিং ইনক্রিজ করে দেয়। তার কারণ এতে কি হয় না, আমরা বুঝতে পারি যে এটাতে কোনো চিটিং নেই এবং খুব রিলায়েবল, খুব সহজে ভোটিংটা কমপ্লিটও করা যায়। তো এই ক্ষেত্রে আমরা ছোটখাটো যে ডিসিশন, মানে ছোটখাটো পাবলিকের ক্ষেত্রে প্রপোজাল নেওয়ার সময় যে যার লেন্দি
ট্রিপল খুব একটা বেশি না। ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি না অন চেইন ভোটিং অ্যাজ এ ইউজ করতে পারি এখন। কিন্তু যখন আমাদের ওটা হিউজ পাবলিক হয়ে যাবে কোনো একটা দেশের ক্ষেত্রে বা কোনো কিছু একটা বড় জায়গার ক্ষেত্রে, তখন সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমেটিক ওয়েতে আসবে। এবং এই ক্ষেত্রে কিছু কিছু রয়েছে, প্রপোজাল রয়েছে আর ডিসিশন মেকিং প্রোগ্রেসও রয়েছে। প্রপোজালের ক্ষেত্রে কি রয়েছে যে প্রপোজাল সাবমিশনের ক্ষেত্রে যে কোনো পার্টিসিপেন্ট যার কাছে একটা মানে যে কোনো পার্টিসিপেন্ট মিনস যে অ্যাজ এ রিলায়েবল অ্যাভেলেবল, তো ওর ক্ষেত্রে ও যদি চায় যে একটা পার্টিসিপেন্ট সাবমিট করতে পারে বা প্রপোজাল সাবমিট করতে পারে, নেটওয়ার্ক চেঞ্জেস এর প্রপোজাল হতে পারে এবং সেটা স্টেকিং এর প্রপোজাল হতে পারে, কিছু একটা যে কোনো প্রপোজাল ও সাবমিট করতে পারে এবং ওই প্রপোজালটার ভিত্তিতে যারা আরো অনচেন গভর্নেন্স টোকেন যাদের কাছে কাছে রয়েছে তারা ওটাতে ভোট দিতে পারে, ওর সাপোর্টেও আসতে পারে এবং ওর বিপক্ষেও আসতে পারে। ওই কমিউনিটির পক্ষ থেকে এটা সাধারণত হয়, যারা কি করতে পারে না ওই প্রপোজাল সাবমিশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যে এই প্রপোজালটা আদৌ সাবমিট করা যায় নাকি এটাকে সাবমিট করা যাবে না। তো এই ক্ষেত্রে কি করতে পারি না আমরা টেজাস টেজাস চেনের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রপোজাল দেখতে পারি এবং এই ধরনের প্রপোজালের ক্ষেত্রে ওরা সাইকেলসও রেখেছে যা টোকেন হোল্ডার্স গুলো সাধারণত ওকে ওই চেনে অথরাইজ করলে আমরা কি করতে পারি না ভোট দিতে পারি, আমরা কি করতে পারি না ওই প্রপোজালটা অ্যাকচুয়ালি সাবমিট করেছে ওর পারমিশনেও ভোট দিতে পারি এবং ওর অপোজিটেও ভোট দিতে পারি। তো সাপোর্টেও ভোট দিতে পারি, অপোজিটেও ভোট দিতে পারি। আমরা ওটা কি করতে পারি না অ্যাড করতে পারি। এবং চলে আসি আমাদের অনচেনের ক্ষেত্রে পার্ট টু পার্টস গভর্নেন্স মেকানিজমের কথা বললাম, অনচেনের কথাটা বললাম। আমরা আসবো অনচেনের এক্সাম্পলে সবার প্রথম আসবো, তারপর আমরা অফচেনে যাবো যদিও। তো অনচেনের ক্ষেত্রে ওই ভোটিং সিস্টেম নিয়েও আমি বললাম। ভোটিং সিস্টেমের ক্ষেত্রে কি না ওয়ান বাই ওয়ান আমরা ছোটখাটো সিস্টেমের ক্ষেত্রেই এই মুহূর্তে প্রপোজালটা প্রসেস করছি। ইন ফিউচার অবভিয়াসলি আমরা ভোটিং সিস্টেমের ক্ষেত্রে হয়তো বড় জায়গায় প্রপোজালটা ইনিশিয়েশনও করতে পারবো। ওকে, তো আবার এইখানে কি প্রপোজাল ইনিশিয়েশন ক্ষেত্রেও কি রয়েছে না গভর্নেন্স এর ক্ষেত্রে যেখানে কমিউনিটি মেম্বার্সরা রয়েছে অ্যাকচুয়ালি সেই কমিউনিটি মেম্বার্সরা ওদের আইডিয়া সাবমিট করতে পারে, কিছু চেঞ্জেস করতে পারে যেটা তারা চাইছে দেখছে। এবং এটার ক্ষেত্রে কি হয় না এটার ক্ষেত্রে একটা ক্রুশিয়াল রয়েছে যে জেনারেটিং ডিসকাশন একটা কমিউনিটির মধ্যে। সাধারণত অনেক পাবলিকই রয়েছে যারা ধরো তার মধ্যে একজন একটা প্রপোজাল দিয়েছে কিছু একটা নেটওয়ার্কে অথেন্টিসিটি চেক করার জন্য বা চেঞ্জ করার জন্য, ঠিক আছে। এবার এই সিচুয়েশনের ভিত্তিতে একটা টাফ সিচুয়েশন আসলো কিংবা একটা টাফ ডিসিশন নিতে হলো, তো ওই ক্ষেত্রে কমিউনিটির ওপর খুব ভালো বড় রকমের প্রভাব পড়ে বা কমিউনিটির ডিসিশন খুব বড় রকমের ম্যাটার করে। ওই সময়ের ক্ষেত্রে ওরা কি করে না ওই যে পুরো ভোটিং সিস্টেম রয়েছে বা পুরো ডিসিশন কন্ট্রোল মেকিং রয়েছে ওটা মেজরিটি অফ যে কমিউনিটি রয়েছে ওদের উপরেই অনেকটা নির্ভর করে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের অনচেন্স এর ক্ষেত্রে এক্সাম্পল যদি বলি, আমরা অনচেন্স এর ক্ষেত্রে এক্সাম্পল ওয়াইজ বললেও টেজেস রয়েছে, পলকাডট রয়েছে, যেগুলো আমি বললাম। টেজেস এর কি রয়েছে, টেজেস এর ক্ষেত্রে ওরা সেলফ অ্যামেন্ডেন্ট ইউজ করে যে প্রোটোকলটা সাধারণত আপগ্রেড করতে পারে উইদাউট হার্ড ফর্ক। এবার হার্ড ফর্কের সাহায্য মানে হার্ড ফর্ক ইউজ না করে ওরা ওটাকে কি করতে পারে, ওরা ওটাকে আপগ্রেড করতে পারে। এবার কি রয়েছে অ্যাকচুয়ালি এটা 4 স্টেজ প্রসেস। টেজেস অনচেন গভর্নেন্স এর 4 স্টেজ প্রসেস রয়েছে। সবার প্রথম তো প্রপোজাল আসবে, দেন এক্সপ্লোরেশন ভোট, দেন আসবে টেস্টিং এবং তারপর কি আসবে না প্রমোশন ভোট। এই চারটে প্রসেসে ওদের অনচেন গভর্নেন্স কাজ করে। কার না টেজেস অনচেন গভর্নেন্স। তোমরা যদি ওয়েবসাইটের নাম না জানো তোমরা গিয়ে দেখতে পারো tejas.com, TEZOS.com। ওইখানে আমরা কি করতে পারি অনচেনের ক্ষেত্রে পলকাডট আর টেজেসই সব থেকে পপুলার। তো টেজেস এর ক্ষেত্রে টোটাল 4 স্টেজ রয়েছে, প্রপোজাল রয়েছে, এক্সপ্লোরেশন ভোট রয়েছে, দেন তারপর আমরা টেস্টিং এর কাছে আসি যে কতজন ভোট দিয়েছে এবং ঠিকমতো ভাবে ভোট হয়েছে কিনা বা সকলের ভোটটা দিয়েছে কিনা, কমিউনিটি মেম্বার কত পার্সেন্ট রয়েছে, কত পার্সেন্ট ভোট দিয়েছে, তো ওই টাইপসের। দেন টেস্টিং এর পর আমাদের এই ভোটটা প্রমোশন করা হয় যে কার এগেনস্টে আসলো এবং কার সাপোর্টে আসলো ওই কথাও আমরা আসতে পারি। যেমন টেজাস যদি আমরা এক্সাম্পলের কথা বলি, টেজাস নিজেদের যে অ্যাথেন্স টু বেবিলন রয়েছে মানে ওরা আপগ্রেড করেছে অ্যাথেন্স টু বেবিলন বলে চেঞ্জ আপগ্রেডেশন বলো টেজেসের ভার্সনের। তো ওরা কিন্তু ওরা অনচেন গভর্নেন্স এর সাহায্যে ওদের নিজস্ব অনচেন গভর্নেন্স ভোটিং এর সাহায্যে কিন্তু ওরা আপগ্রেড করেছে অ্যাথেন্স টু বেবিলন। ওকে,
আরেকটা এটা রয়েছে পলকা ডট অনচেন গভর্নেন্স। পলকা ডট অনচেন গভর্নেন্স এর ক্ষেত্রে কি রয়েছে, ওরা একটা সফিস্টিকেটেড গভর্নেন্স মডেল ইউজ করে, যেখানে কি রয়েছে কাউন্সিলস রয়েছে, টেকনিক্যাল মানে ওদের অ্যাজ এ ইউসেজ হবে কাউন্সিলস এর ক্ষেত্রে, টেকনিক্যাল কমিটির ক্ষেত্রে, রেফারেন্ডার ক্ষেত্রে, এই ধরনের। এবার এইখানে পলকা ডটের ক্ষেত্রে কি রয়েছে, স্টেক হোল্ডার্সরা সাধারণত পার্টিসিপেট করতে পারে পাবলিক প্রপোজাল বা ডেমোক্রেসি প্যালেটস এর ক্ষেত্রে। ওকে, যে বা বড় ধরনের চেঞ্জেস রয়েছে বা পাবলিক প্রপোজালের ক্ষেত্রে যে চেঞ্জেস গুলো রয়েছে ওইগুলো ওরা কি করতে পারে, ওরা ওইগুলো সাবমিট করতে পারে। যেমন প্রপোজাল যদি এক্সাম্পল বলা যায় যে পলকাউট স্টেকিং রিওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট, মানে পলকাউটের যারা স্টেক হোল্ডার্স রয়েছে তাদের স্টেকিং যে রিওয়ার্ডস হয়, যে কোনো আমরা ব্লক চেনের ক্ষেত্রে জানি যে কোনো একটা চেনে আমরা যদি স্টেক করি, সে একটা ফিক্সড পার্সেন্ট কিংবা একটা পার্সেন্টেজ পরিমাণ আমাদেরকে রিওয়ার্ড দেয়, কিন্তু ওর একটা লিমিট রয়েছে এবং ওর একটা মিনিমাম অ্যামাউন্টও রয়েছে। তো ওটা পার করার পর আমরা একটা করে রিওয়ার্ড পেতে পারি, এবং এই রিওয়ার্ডটা কি হতে থাকে না, চেঞ্জেস হতে থাকে সিচুয়েশনের উপর, প্রাইস সিচুয়েশন, কমিউনিটি বিল্ডার্সরা ঠিক মতো বিল্ড করছে কিনা এবং চেনের মধ্যে এরর আসছে কিনা, তো ওর বেসিসে স্টেকিং হোল্ডার্স যারা রয়েছে ওদের যে রিওয়ার্ড রয়েছে ওটা চেঞ্জেস হতে থাকে। তো ওই চেঞ্জেসটাকে মেনটেন করে পলকাডটের যে নিজস্ব গভর্নেন্স রয়েছে, ওই অনচেন গভর্নেন্সের সাহায্যেই ওরা ঠিক করে যে পলকাডটের স্টেকিং রিওয়ার্ড যে অ্যাডজাস্টমেন্ট যেটা হয় ওটা ওরা মেনটেন করতে পারে। তো এই হলো অনচেন গভর্নেন্স। অনচেন গভর্নেন্সের ক্ষেত্রে ভোটিং সিস্টেম, ভোটিং গভর্নেন্স টোকেন্স এর সাহায্যে আমরা কিভাবে ইউজ করতে পারি, স্মার্ট কন্ট্রাক্ট কিভাবে ইউজ করতে পারি, প্রপোজাল আর ডিসিশন মেকিং কিভাবে ইউজ করতে পারি অনচেন্স এর ক্ষেত্রে, এবং এর এক্সাম্পল ওয়াইজ আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, কোন কোন চেন বেশি পপুলার, সেইগুলো আমরা বললাম তোমাদেরকে। এই হলো প্রপোজালের ক্ষেত্রে অনচেন গভর্নেন্স।